দেখো তো 44 নম্বর পেজে এখানে 1 2 3 4 5 তুমি দেখছো কি অঙ্কগুলা? স্যার আমি আসলে অঙ্কগুলা করার সময় পাই নাই। আচ্ছা ঠিক বাট আছে। অঙ্ক এই 1 2 3 4 এই 4টা অঙ্ক চাইলে করা যাবে, মানে স্যার করতে পারবো। ওরা তো এভাবে করছে, আমরা তো আর এভাবে করি নাই। আমরা যেভাবে করেছি আমরা অঙ্কটা পড়ে আমরা আমাদের মতো করে হ্যাঁ করব, খালি আমরা রেজাল্টটা জি মিলাবো। আমরা পিছনে তো এরকম অঙ্ক আমরা আগে আরো করেছি, তাই না? স্যার। আচ্ছা এবার আমি তাহলে, তুমি যখন করোনি তখন ঠিক আছে দেখো তুমি বাসায়, কিন্তু আমি এখন একটু সামনের অঙ্কটা দেখি, 6 নম্বর অঙ্কটা একটু পড়ি, পার্ট সি এর প্রথম অঙ্কটা। এখানে অনেক কিছু ওনারা করতে বলেছে, বাট এই কাজটা তোমরা আমাদের মতো করে ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট ওদেরটা বের করতে পারি কিনা সেটা দেখবো। তুমি দেখো তো 6 নম্বর অঙ্কটার মধ্যে প্রবলেম 6। দেখো ওনারা এই চ্যাপ্টারের মধ্যেও আলাদা চ্যাপ্টার হওয়া সত্ত্বেও দেখো এর মধ্যে যে অঙ্কগুলো ওনারা দিয়েছে সব কিন্তু পিছনের সেই আগের অঙ্ক। দেখো আমি পড়ছি, ব্রাইট কোম্পানি এক্সপেক্টস পারপেচুয়াল আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি দিয়ে দিয়েছে 5 লাখ পার ইয়ার। আমাদের প্রশ্নে ইবিআইটি দেয়া আছে, the firms after tax all equity rate, এটা হচ্ছে কেইইউ দ্বারা আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কে বুঝি। আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল হচ্ছে 12%, অর্থাৎ যে সমস্ত ফার্ম কোনো ডেট ক্যাপিটাল ব্যবহার করে না সেই সমস্ত ফার্মের কস্ট অফ ইকুইটি ক্যাপিটালকে আমরা কেইইউ বলি, আর সেটার পরিমাণটা দেওয়া আছে 12%। দ্য কোম্পানি সাবজেক্ট টু এ কর্পোরেট ট্যাক্স রেট আছে 35%, আমাদের ট্যাক্স রেট হচ্ছে 35%, আর প্রি ট্যাক্স কস্ট অফ ফার্ম ডেট ক্যাপিটাল হচ্ছে 9%। জি স্যার। আচ্ছা তো এখন দেখো ইবিআইটি দেওয়া আছে, the firms after tax all equity rate KEU 12%, company subject to a corporate tax rate হচ্ছে 35%, আর cost of the firm debt capital হচ্ছে 9%। এটা হচ্ছে প্রি ট্যাক্স, কর পূর্ব, এটা হচ্ছে কর পূর্ব ডেট ক্যাপিটালের কস্ট দেওয়া আছে 9%, and the firm has a টাকা 12 লাখ of debt, market value of debt capital B এর মান দেওয়া আছে 12 লাখ, in its capital structure, তার ক্যাপিটাল স্ট্রাকচার। এই তথ্যগুলো আমাদেরকে দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ব্রাইটস ভ্যালু, এই ফার্মের ভ্যালু বের করতে বলছে। তুমি আমাকে বলো দেখি, যখন ওনার ডেট ক্যাপিটাল ব্যবহার করে না তাহলে সে আনলিভার্ড, আর আনলিভার্ড ফার্মের ভ্যালুটা কিভাবে বের করে? তুমি নেট ইনকাম বের করো এনআই ডিভাইডেড বাই কে, তাই না সুভা? জি স্যার। আর তুমি ওনাদের ক্যালকুলেশনটা বাদ দিয়ে তুমি খাতা নাও, তুমি খাতা নাও, আমি তোমাকে ভ্যালুটা বের করে দিই। খাতা নাও, তুমি খাতা নিয়ে ছোট্ট করে একটা ঘর টানো, একটা ঘর টানো, একটা পার্টিকুলার ঘর টানো, ছোট্ট করে একটা ঘটনা। আমরা কিন্তু এই অঙ্কগুলো সবসময় আমাদের মতো করেই করেছি, এখনো আমরা আমাদের মতো করেই করি। ছোট্ট করে একটা টাকার ঘটানো আর একটা পার্টিকুলার ঘটানো। জি স্যার। জানছো? জি স্যার। হ্যাঁ এবার লেখো ইবিআইটি সমান 5 লাখ, যেহেতু এই ফার্মটা আনলিভার্ড তাহলে ইন্টারেস্ট হবে না, তাই না? না। তাহলে এই ইবিআইটি কে আমরা এনআই বলবো, ঠিক তো? জি স্যার। এবার এখান থেকে ট্যাক্সটা বাদ দিয়ে দাও, ট্যাক্সটা কত পার্সেন্ট ছিল? 35%। তাহলে ওই তুমি ওই ইবিআইটি যেটা ছিল 5 লাখ ওটাকে লেস করে দাও, ট্যাক্স 35%।
1,75,000। এটাকে আমরা বলবো এখন এনআই, যেহেতু আমরা ট্যাক্স বাদ দিয়ে ফেলছি। আর এটা নিচে কে ই লিখে দাও, যেটাকে আমরা কে ই ইউ লিখতে পারি। 0.12 0.12 কে ই ইউ। হ্যাঁ, তো এটা কি ক্লোজ করে দিব নাকি এটা থাকবে? একটা সিঙ্গেল দাগ টেনে বন্ধ করে দাও। আমরা তো তাই করি, একটা সিঙ্গেল দাগ টেনে বন্ধ করে দিই। এনআই লিখে একটা সিঙ্গেল দাগ টেনে বন্ধ করে দিই। এনআই, তারপর হচ্ছে কস্ট অফ ইকুইটি, ইকুইটি, so cost of equity rate KEU, rate, স্যার রেট এর কস্ট তো একই জিনিস তাই না? কি বললা? স্যার কস্ট অফ ইকুইটি রেট লিখবো না কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল লিখবো? কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, KEU, যেটাকে আমরা কে ইউ বলি, 12%। এটা হচ্ছে 0.12। আর সুবা, তুমি তো একটা জিনিস জানো, যার কোনো ডেট ক্যাপিটাল থাকে না, আর ইকুইটি ক্যাপিটালের ভ্যালুটাই তার টোটাল ভ্যালু, তাই না? জি স্যার। তাহলে আমরা এখন ভ্যালু অফ দ্য ফার্ম লিখবো এনআই ডিভাইডেড বাই কে, এনআই ডিভাইডেড বাই কে। কারণ এর এনআই ডিভাইডেড বাই কে কে আমরা এস বলি, এর কোনো বি নাই, তাহলে এর এসটাই তার ভি, তাই না? জি স্যার। তাহলে আমরা ভ্যালু অফ দ্য ফার্ম লিখে দিব, ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান সমান, এটাকে ভি ইউ লেখো, ভি ইউ আনলিভার্ড ফার্মের ভ্যালু, ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইউ সমান সমান ভাগ 27,08,333। বইতে দেখো ওই যে অ্যান্সারটা বের করেছে ওনারা, ওই দেখো ওনারা কিন্তু অ্যান্সারটা বের করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8,333। জি স্যার। দেখো আমরা আমাদের মতন করে বের করে ফেলাম, আর ওরা ওদের মতন করে বের করেছে, রেজাল্ট কিন্তু ওটাই আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার দেখো ওনারা বি নাম্বার রিকোয়ারমেন্টে তোমাকে বলছে হোয়াট ইজ দ্য ব্রাইটস কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KEL। ওনারা কিন্তু এবার আমাদের কাছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KEL বের করতে বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে KEL মানে লিভার্ড ফার্মের কস্ট বের করতে গেলে আমাদেরকে কিন্তু আগে লিভার্ড ফার্মের স্যার এটা তো আনলিভার্ড ফার্ম, তাহলে লিভার্ড ফার্মের আমরা বের করবো কিভাবে? ওই তো ওনারা KEL বের করতে বলছে, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল লিভার্ড ফার্মের। দেখছো ওই যে কোশ্চেনটা দিকে তাকাও, বি নাম্বার রিকমেন্ডে কি প্রশ্ন করেছে। মানে যখন আমরা এ নাম্বার রিকমেন্ডে প্রশ্ন করছিলাম তখন সে আনলিভার্ড ছিল, কিন্তু এই কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা ডেট ক্যাপিটাল আছে, তুমি দেখো যে 12 লাখ টাকা আছে কিন্তু, দেখছো? আমরা সে চাইলে কিন্তু ডেট ব্যবহার করতে পারে, চাইলে কিন্তু ডেট ব্যবহার করতে পারে, বুঝছো? জি স্যার। কিন্তু ওনারা আমাদেরকে বের করতে বলছে প্রথমে আনলিভার্ড ফার্মের ভ্যালু, যেহেতু সে আনলিভার্ড, কিন্তু এখন যদি আমাদের ওনারা KEL বের করতে পারে, অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল লিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইকুইটি যদি বের করতে পারে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই আগে একটা আনলিভার্ড ফার্মের ভ্যালুটা বের করতে হবে, সরি লিভার্ড ফার্মের ভ্যালু। তাই তুমি 2 নাম্বার রিকমেন্ড করার জন্য সেম ঘর টানবো না, ঘর টানতে হবে, এখন ঘর টানতে হবে না, ঘর টানতে হবে না, তুমি শুধু হ্যাঁ শুধু ইয়ে করো, ওই খাতা কলম না, আমি বলছি। হ্যালো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ আচ্ছা,
হ্যাঁ, এবার আমরা লিখবো, তুমি এই নোটটা আগে লিখে নাও, নোটটা লিখে নাও, রিকোয়ারমেন্ট বি দিয়ে এই নোটটা আগে লিখে নাও তুমি, কারণ এই নোটটাই হলো তোমার অঙ্কের সমস্যা। তুমি যখন পরীক্ষার সময় অ্যান্সার করতে যাবে তখন তুমি এই জিনিসটাই বুঝবে না যে কস্ট অফ লিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের করতে হলে আগে যে আমাকে লিভার্ড ফার্মের ভ্যালুটা বের করে নিতে হবে এটা তুমি বুঝবে না। সেই জন্য তুমি এই নোটটা লিখে নাও, বি নাম্বার রিকোয়ারমেন্ট করতে গিয়ে লিখে নাও, যদি প্রশ্নে KEL নির্ণয় করতে বলে, যদি প্রশ্নে KEL নির্ণয় করতে বলে, তুমি KEL কথাটার মানে বুঝছো তো? কস্ট অফ লিভার্ড ফার্ম না, মানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অফ লিভার্ড ফার্ম। হ্যাঁ, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অফ লিভার্ড ফার্ম, KEL দ্বারা আমরা তাই বুঝি। আর KEU মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অফ আনলিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্ম নির্ণয় করতে বলে, হ্যাঁ, যদি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অফ লিভার্ড ফার্ম নির্ণয় করতে বলে। আমি একটু আসতেছি স্যার, 2টা মিনিট। আচ্ছা, জি স্যার বলেন, যদি প্রশ্নে KEL নির্ণয় করতে বলে তাহলে সবার আগে VL নির্ণয় করে নিতে হয়। তাহলে সবার আগে VL নির্ণয় করে নিতে হবে, নির্ণয় করে নিতে হয়। করে নিতে হয়। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এবার তুমি VL বের করার সূত্র লেখো। উই নো VL সমান সমান VU প্লাস BT, মনে আছে? জি স্যার। লিভার্ড ফার্মের ভ্যালু বের করতে গেলে আমরা VU প্লাস BT লিখি, মনে আছে? উই নো VL সমান সমান VU প্লাস BT। VU হচ্ছে যে ফার্মের যে ভ্যালুটা বের করছি এটা, একটু আগে যেটা বের করলাম, হ্যাঁ ওটা। 0.3 প্লাস 12 লক্ষ গুণ 0.35, 12 লক্ষ গুণ 0.35 যোগ 0.3 সমান টাকা 312833। জি স্যার। কত এসছে? স্যার 31,28,313। আচ্ছা, এবার আমরা সূত্র লিখবো। তুমি আমাকে বলো তো দেখি, NOI অ্যাপ্রোচে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের করার সূত্রটা কি, তোমার মনে আছে কিনা? সবার শেষে বের করতাম NOI অ্যাপ্রোচে, আমরা সবার শেষে KE টা বের করতাম। তুমি ওই KE এর সূত্রটা আমাকে বলো তো। KE এর সূত্র হচ্ছে
ni divided by s মনে আছে তোমার? মনে আছে তোমার? ni divided by s মনে আছে তোমার? জি স্যার, জি স্যার। তবে ni divided by s তবে এবার কিন্তু তোমাকে লিবার্ট ফার্মের ni টা বের করে নিতে হবে, তাই না? তাই না সুবা? জি স্যার। তাহলে তোমাকে এবার লিবার্ট ফার্মের ni টা বের করে নিতে হবে না? জি স্যার। তাহলে চলো আমরা একটা ছোট্ট টাকার ঘর টেনে ফেলি, একটা পার্টিকুলার সেল ঘর টেনে ফেলি, যাতে আমরা ni-টা বের করতে পারি লিবার্ট ফার্মের জন্য। এবার লিবার্ট ফার্মের জন্য যেন আমরা ni-টা বের করতে পারি। পার্টিকুলার টাকা স্যার শেষ, এখন বিআইটি দিব। হ্যাঁ, প্রথমে বিআইটি দাও। বিআইটি হচ্ছে 5 লাখ। স্যার এখন তো ইন্টারেস্ট যোগ হবে, তাই না? অবশ্যই বাদ যাবে, যোগ না বাদ যাবে। বাদ যাবে, হ্যাঁ ইন্টারেস্ট বাদ যাবে। ইন্টারেস্ট বাদ যাবে 9% ইন্টারেস্ট। 12 লাখের উপর 9%। 12 লাখের উপর 9%। দেখো যে কোশ্চেনে দেয়া আছে, খেয়াল করো। জি স্যার। $1,08,000। এটা কি আসলো তোমার? ইন্টারেস্ট। স্যার ইন্টারেস্ট হচ্ছে 1,08,000। হ্যাঁ, এটা বাদ দিয়ে দাও। তাহলে বাবা ইবিটি। $3,92,000। আচ্ছা, এবার ইবিটির উপর তুমি ট্যাক্স ধরো 35%। $1,37,200। এটা বাদ দিয়ে দাও। $2,54,800। এটা হলো তোমার এনআই। ক্লোজ করে দাও। এনআইটা বের হয়ে গেছে, ক্লোজ করে দাও। জি স্যার। তাহলে এবার তোমার আমি একটু আগে যে আমরা সূত্রটা শিখলাম, তাহলে উই নো কে ই এল সমান সমান এনআই ডিভাইডেড বাই এস এল। এনআই ডিভাইডেড বাই এস এল। স্যার এটা কি ইয়াতে বের করা যায় না, এই টেবিলের ভিতরে? এই টেবিলের ভিতরে? না না না, এটা বাইরে করো। বাইরে? কারণ তোমার এস এল তো তুমি বের করতে পারবে না, তুমি তো এস এল বের করতে তোমাকে বাইরেই বের করতে হবে। এনআই ডিভাইডেড বাই এস এল। এখন সুবা তুমি চিন্তা করো, এস এল বলতে আমরা কি বোঝাচ্ছি? এস মানে হলো ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, আর এল মানে হচ্ছে লিবার্ট ফার্মের ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, বুঝছো? আচ্ছা, এখন সেটা বের করতে গেলে তো এসএল বের করতে হবে আবার। না না, কিছুই করতে হবে না, তুমি খালি সূত্রটাকে লেখো, তারপর আমি বলছি। তুমি উপরে লেখো হচ্ছে এনআই ডিভাইডেড বাই, নিচে লেখো এস এল, লিখছো? জি স্যার। এবার পরের লাইনে তুমি এস এল এর জায়গায় লিখবা ভি এল মাইনাস বি। ভি এল মাইনাস বি, বুঝতে পারছো? লিবার্ট ফার্মের টোটাল ভ্যালু থেকে, লিবার্ট ফার্মের টোটাল ভ্যালু থেকে তুমি শুধুমাত্র ডেট ক্যাপিটালের ভ্যালুটা বাদ দিয়ে দিবা। ভি এল মাইনাস বি। জি স্যার। এবার দেখো কত হয় তোমার। ভি এল টা তো তুমি একটু আগে বের করছিলে যে 31 লক্ষ, হ্যাঁ 31,28,000। 333। আর এখান থেকে তুমি ডেটটা বাদ দিবা 12 লাখ। 12 লাখ আর উপরে হবে 25 লক্ষ, 2,54,800।
2, 5, 4, 8, 7, 1, 9, 2, 5. So 13.21 percent বের করছো জি স্যার। সুমা তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো তো, আমরা প্রথমে নেট ইনকামটা বের করেছিলাম যেমন লিভার ফরম্যাট, তেমন আমরা আনলিভার ফরম্যাট বের করতাম, তেমন লিভার ফরম্যাটও বের করলাম। নেট ইনকাম বের করার পর আমরা জানি কে ই বের করার সূত্র কি, কে ই বের করার সূত্র হচ্ছে এনআই ডিভাইডেড বাই এস। তবে এবারের এসটা হবে লিভার ফার্মের এস। তো লিভার ফার্মের ভ্যালুটা আমরা বের করছিলাম, লিভার ফার্মের টোটাল ভ্যালু থেকে খালি ডেট ক্যাপিটালটা বাদ দিলেই আমরা লিভার ফার্মের এসটা পাবো। এটা স্বাভাবিক সূত্র, তাই না? জি স্যার। ওইটা দিয়ে আমরা বের করেছি মানটা। তুমি একটু তাই চেয়ে দেখো, বি নাম্বার রিকোয়ারমেন্ট ওনারাও করেছে, দেখো ওই যে ওনাদের অ্যান্সারটা 13.21%। দেখো জি স্যার। ওই দেখো ওনারাও কিন্তু সূত্র অন্য একটা ব্যবহার করছে, করে কিন্তু ওনারাও আর লাস্টে ওই যে 13.21% বের করছে, খেয়াল করছে? জি স্যার। কিন্তু আমরা আমাদের মতো করে বের করে ফেললাম 13.21%। ক্লিয়ার? জি স্যার। দেখো সি নাম্বার ওনারা আরেকটা প্রশ্ন করেছে তোমাকে, হোয়াট ইজ দ্য ব্রাইটস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এনওআই অ্যাপ্রোচে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার সূত্রটা কিভাবে লিখতে হয় আমরা জানি। তোমাকে বলছি মিলি, হ্যাঁ কেও না না আমি বলছি ওটা তো এনআই অ্যাপ্রোচের সূত্র। তুমি লেখো কে ও সমান সমান, দেখো ওনারা কিন্তু বলে দিয়েছে হোয়াট ইজ দ্য ব্রাইটস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে কে ও সমান সমান আগে লেখো কেডি ইনটু 1 মাইনাস টি, কেডি ইনটু 1 মাইনাস টি, কেডি ইনটু 1 মাইনাস টি, 1 মাইনাস টি, আর ব্র্যাকেট দিয়ে উপরে বি ডিভাইডেড বাই ভি, উপরে বি ডিভাইডেড বাই ভি, এবার প্লাস জি স্যার, প্লাস প্লাস কেই কে ইনটু উপরে এস ডিভাইডেড বাই ভি। এস ডিভাইডেড বাই ভি। স্যার এটা দিয়ে তো অঙ্ক করছিলাম। হ্যাঁ করছি তো, আমরা তো সেজন্যই ওটা করবো, আমরা তো দুই রকম করবো না। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা এই সূত্র ব্যবহার করে করি যদি এটা এনওআই অ্যাপ্রোচ হয়। এখন সুমা তুমি মানগুলো বসানোর সময় সাবধানে থাকো। তোমার কেডি এর মান কিন্তু 9% দেওয়া ছিল, প্রশ্নের বাম দিকে পড়ে থাকো ওই যে 9%। জি স্যার। তাহলে কেডি এর মানটা 9% ই ধরবো নাকি 0.9 দিব? 0.09 0.09। হ্যাঁ 0.09। আর এর সঙ্গে ইনটু হচ্ছে 1 মাইনাস টি, টি এর মানটা কিন্তু 0.35। প্লাস 0.1321 টু এস মাইনাস বি। এস হচ্ছে, আচ্ছা তুমি তুমি কি কেইটা লিখতে পারছো? এসটা কোথায় পাবো? এসটা তুমি একটু আগে বের করেছো না, এস এল একটু আগে বের করছো না তুমি, ওই যে ভিএল মাইনাস বি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে তুমি এস এল যে একটু আগে বের করলা, ভিএল মাইনাস বি বের হ্যাঁ করছো না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আর কেইটাও তো তুমি একটু আগে বের করেছো, দেখো যে কেই একটু আগে যে বের করলা, জি স্যার। তুমি ওই কেই এর মানটা নিবা, আর এস এল এর মানটা তুমি একটু আগে যেটা বের করছো সেটা নিবা। আর তোমার ভি তো তুমি জানোই, ভি তো যে 31 লক্ষ কত হাজার বললা না? সুজানা, এবার ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করে রেজাল্টটা কত আসে। সবসময় মনে রাখবে একটা কথা, ওনারা অঙ্কের সলিউশনটা যেভাবে করুক, আমরা এই ধরনের অঙ্ক পূর্বে যেভাবে করেছি এখানেও সেভাবে করব। যদি রেজাল্ট না মেলে তখন তুমি আমারে বলবা যে আমি এভাবে করলাম কিন্তু রেজাল্টটা মিললো না কেন। কি বলছি বুঝছো?
স্যার 10.39% আসছে। পৃষ্ঠা উল্টাও, দেখো ওই পৃষ্ঠায় ওরা করছে দেখো। জি স্যার। এখন প্রশ্ন হলো যে এই অঙ্কগুলো না তুমি তোমাদের মতো করে তুমি খালি তোমাদের মতো করে করবা, দেখবো যে রেজাল্ট দিচ্ছে কিনা, দেখবো করবা দেখবো রেজাল্ট দিচ্ছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এই সমস্ত অঙ্ক এখন নিজেরা পারো। তো পিছনে তো 6টা অঙ্ক বাকি থেকে গেল সুবা, আমি আর কয়টা অঙ্ক বাড়াই দিব বলো? 7 নাম্বার 8 নাম্বারটা দিয়ে দেই। স্যার শুধু 7 নাম্বারটাই অনেকগুলো অঙ্ক এখানে। না হ্যাঁ অনেকগুলোই। 7 নাম্বার 8 নাম্বারটা দিলাম, মানে আগে যে 5টা অঙ্ক ছিল তার সঙ্গে আমি আর 2টো অঙ্ক বাড়াই দিলাম, 7 নাম্বার আর 8 নাম্বার। তো এই অঙ্কগুলো মানে তোমাদের চেহারা দেখলে মনে হবে তোমরা তো পারবে না, কিন্তু তোমরা যদি আগের নিয়ম অনুসারে করে ফেলো দেখবে যে হয়ে গেছে। শুধু না হলে আমাকে বলবে, আমি তখন বলবো কেন হয়নি, কিন্তু তোমাদের করার দরকার, বুঝছো? তাহলে এটা করে ফেলো সুবা তুমি। স্নেহা যেহেতু আজকে নাই, ও তো ওর পরীক্ষা চলছে, ও মনে হয় করতে পারবে না এভাবে অঙ্কগুলা, তারপরেও বেশি অঙ্ক দিয়ে লাভ নেই। আমি চেষ্টা করব যে অঙ্কগুলো করার জন্য, আমিও তো সময় পাই না অফিসে। হ্যাঁ পিছনের গুলো তো করবাই, প্লাস পার্সি এর 7 এবং 8 নাম্বারটা ট্রাই করো। আর জি স্যার। স্নেহা তো ভিডিওটা দেখবে নিশ্চয়ই, ও যদি ওর পরীক্ষার ফাঁকে দিয়ে যদি করতে পারে তো করলো, নলে একবার দেখে নিল, ঠিক আছে? কারণ পড়া তোমাদের আগায় যেতে হবে, আমাদের তার অল্প একটু মাত্র বাকি আছে, বেশিরভাগই আমরা পড়ে ফেলছি। জি স্যার। তো তাহলে আজকে পর্যন্তই থাকুক। হ্যাঁ জি স্যার, আল্লাহ হাফেজ।